আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, প্রভাষক, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিভাগ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কলেজ অনলাইন ক্লাস প্রোগ্রামে তোমাদের স্বাগতম। তো আজকে আমার তৃতীয় ক্লাস। আমি তৃতীয় ক্লাসের শুরুতে আমি করোনা ভাইরাস নিয়ে তোমাদের সাথে একটু আলাপ করতে চাই। সেটা হচ্ছে যে তোমরা বিভিন্ন সময় শুনে থাকো যে নভেল করোনা ভাইরাস বা কোভিড-19। তো হয়তো বা কেউ একটু কনফিউশনে আছে যে করোনা ভাইরাসের মনে হয় নাম আছে কোভিড-19, মানে একটা সমার্থক শব্দ। কিন্তু আমি তোমাদের জ্ঞাতার্থে কথাগুলো বলতেছি। সেটা হচ্ছে যে করোনা এই ভাইরাসটার নাম হচ্ছে যে নভেল করোনা ভাইরাস। নভেল করোনা ভাইরাস। আর এই নভেল করোনা ভাইরাস জনিত রোগকে বলা হয় কোভিড-19। সেটা হচ্ছে কোভিড-19। কোভিড-19 বা কোভিড-19। তার মানে ভাইরাসটির নাম আছে নভেল করোনা ভাইরাস, আর ওই নভেল করোনা ভাইরাস জনিত রোগকে বলা হয় কোভিড-19। তো শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের পাঠে চলে যাব। মূল বিষয় সেটা হচ্ছে যে আজকের পাঠ হচ্ছে ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনার দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের। তো দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে এটা হচ্ছে যে ব্যবস্থাপনার বিভিন্ন স্তর, তারপর আছে ব্যবস্থাপনা কি একটি পেশা, আর একটা আছে ব্যবস্থাপনা সর্বজনীনতা। শিখন ফল হচ্ছে আজকের পাঠ শেষে তোমরা জানতে পারবে একটি প্রতিষ্ঠানে ব্যবস্থাপনার বিভিন্ন স্তর, তারপর ব্যবস্থাপনা একটি পেশা কিনা, আর জানতে পারবে ব্যবস্থাপনা সর্বজনীনতা। তো আমি প্রথমে ব্যবস্থাপনার বিভিন্ন স্তর। তোমরা জানো যে ব্যবস্থাপনা একটি ধারাবাহিক কার্যাবলীর সমষ্টি, অর্থাৎ এই ধারাবাহিক কার্যাবলীর সমষ্টির বিভিন্ন যে পর্যায় থাকে, এটাই হচ্ছে যে ব্যবস্থাপনার স্তর। তো ব্যবস্থাপনার বিভিন্ন এই স্তরকে তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে যে উচ্চ স্তরের ব্যবস্থাপনা, দ্বিতীয় হচ্ছে মধ্য স্তরের ব্যবস্থাপনা, আর তৃতীয় হচ্ছে নিম্ন স্তরের ব্যবস্থাপনা। তো আমরা প্রথম আসি উচ্চ স্তরের ব্যবস্থাপনা। একটি ব্যবসায় প্রতিষ্ঠানের উচ্চ স্তরের ব্যবস্থাপনার কাজটা কি? সেটা হচ্ছে যে একটি ব্যবসা প্রতিষ্ঠানের উচ্চ স্তরের ব্যবস্থাপনার কাজ হচ্ছে যে উদ্যোগ গ্রহণ করবে, বিভিন্ন নিয়মকানুন তৈরি করবে, প্রতিষ্ঠানের উদ্দেশ্য কি উদ্দেশ্য নির্ধারণ করবে এবং এগুলা পর্যবেক্ষণ করবে। তো উচ্চ স্তরের ব্যবস্থাপনায় থাকে হচ্ছে প্রথমে থাকে হচ্ছে পরিচালনা পর্ষদ। এরপরে পরিচালনা পর্ষদের একজন চেয়ারম্যান থাকে, অর্থাৎ প্রথমে পরিচালনা পর্ষদ, তারপরে চেয়ারম্যান বা সভাপতি, এরপরে ব্যবস্থাপনা পরিচালক যাকে বলা হয় এমডি, তারপরে মহাব্যবস্থাপক বা জিএম অর্থাৎ জেনারেল ম্যানেজার। তাহলে উচ্চ স্তরের ব্যবস্থাপনায় থাকে কি? থাকে পরিচালনা পর্ষদ, তারপরে চেয়ারম্যান, এরপরে এমডি। আমি একটু ইংলিশে দিই সংক্ষিপ্ত আকারে। এমডি, তারপরে এমডির পরে থাকে ডিএমডি, তারপরে থাকে জিএম। এইটা হচ্ছে যে উচ্চ স্তরের ব্যবস্থাপনা।
আমাদের বিভিন্ন কোশ্চেন সৃজনশীল থেকে এই উচ্চ স্তর বা মধ্য স্তর বা নিম্ন স্তর এই সংক্রান্ত কিন্তু কোশ্চেন প্রত্যেকবারই সাধারণত থাকে। তো তোমরা তাহলে বুঝতে পারছো যে উচ্চ স্তরের ব্যবস্থার মধ্যে পরিচালনা পর্ষদ, তারপরে চেয়ারম্যান বা সভাপতি হবে, তারপরে ব্যবস্থাপনা পরিচালক বা এমডি ম্যানেজিং ডাইরেক্টর, তারপরে ডিএমডি মানে ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর, তারপরে জিএম অর্থাৎ জেনারেল ম্যানেজার বা মহা ব্যবস্থাপক। এটা গেল উচ্চ স্তরের ব্যবস্থাপনার কাজ। এর কাজ হচ্ছে যে তাহলে এর কাজ হচ্ছে কি বিভিন্ন অর্থাৎ প্রতিষ্ঠানের উদ্দেশ্য স্থির করা, তারপর উদ্যোগ গ্রহণ করা, তারপরে হচ্ছে যে বিভিন্ন নিয়মকানুন তৈরি করা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও পর্যবেক্ষণ করা। তাহলে আমরা শিখলাম উচ্চ স্তরের ব্যবস্থাপনা। এবার আসছে ব্যবস্থাপনার মধ্য স্তরের ব্যবস্থাপনা। তো মধ্য স্তরের ব্যবস্থাপনা হচ্ছে যে একটা প্রতিষ্ঠানে জিএম এর পরেই থাকে কি ডিজিএম, থাকে কি ডিজিএম মানে ডেপুটি জেনারেল ম্যানেজার। এটা হচ্ছে মধ্য স্তরের ব্যবস্থাপনা। মধ্য স্তরের ব্যবস্থাপনার কাজ হচ্ছে যে উচ্চ স্তর কর্তৃক গৃহীত যে সিদ্ধান্ত এটা প্রয়োগের পদক্ষেপ নেওয়া। তাহলে মধ্য স্তরের ব্যবস্থাপনার কাজ হচ্ছে উচ্চ স্তরের ব্যবস্থাপনা কর্তৃক গৃহীত পদক্ষেপকে গৃহীত সিদ্ধান্তকে এটা বাস্তবে প্রয়োগের জন্য পদক্ষেপ নেওয়া। তো মধ্য স্তরের ব্যবস্থাপনায় আসছে ডিজিএম, তারপরে হচ্ছে যে ডিজিএম এর পরে আসছে এজিএম, এরপরে ডিজিএম আসছে, এজিএম আসছে, তারপরে কারখানার ব্যবস্থাপক, অর্থাৎ একটা যদি কারখানা থাকে তার কারখানার একজন ব্যবস্থাপক থাকে। এরপরে বিভিন্ন বিভাগ যেটা থাকে একটা প্রতিষ্ঠানে, সেটা হচ্ছে বিক্রয় বিভাগ, ক্রয় বিভাগ, উৎপাদন বিভাগ, মানব সম্পদ উন্নয়ন বিভাগ, প্রশাসন বিভাগ। এই প্রত্যেকটা বিভাগের একজন করে বিভাগীয় প্রধান অর্থাৎ ব্যবস্থাপক থাকে। এটা হচ্ছে যে তাহলে আমাদের মধ্য স্তরের ব্যবস্থাপনা। তাহলে আমাদের মধ্য স্তরের ব্যবস্থাপনায় থাকে আছে যে উপমহাব্যবস্থাপক, তারপরে সহকারী মহাব্যবস্থাপক, তারপরে কারখানা ব্যবস্থাপক, বিক্রয় ব্যবস্থাপক, ক্রয় ব্যবস্থাপক, মানব সম্পদ ব্যবস্থাপক, প্রশাসন ব্যবস্থাপক। এইগুলো থাকে হচ্ছে যে আমাদের মধ্য স্তরের ব্যবস্থাপনায়। এদের কাজ হচ্ছে যে উচ্চ স্তর কর্তৃক যে গৃহীত সিদ্ধান্ত সেটা বাস্তবে প্রয়োগের জন্য পদক্ষেপ নেওয়া। এইবার আসি আমরা গ নাম্বারে, শেষ স্তর অর্থাৎ ব্যবস্থাপনার নিম্ন স্তরের ব্যবস্থাপনা। তো ব্যবস্থাপনার নিম্ন স্তরের ব্যবস্থাপনায় ওই যে মধ্য স্তর কর্তৃক যে অর্থাৎ উচ্চ স্তর কর্তৃক যে সিদ্ধান্ত মধ্য স্তর পদক্ষেপ নেয়, সেই পদক্ষেপটা আছে যে এই যে নিম্ন স্তরের উপরে দিয়ে প্রয়োগ করে, অর্থাৎ এরা বাস্তবে প্রয়োগ করে। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের বাস্তব ভিত্তিক যে কাজ সেটা হচ্ছে যে এই নিম্ন স্তরের ব্যবস্থাপনা প্রয়োগ করে থাকে। তো এক্ষেত্রে নিম্ন স্তরের ব্যবস্থাপক থাকে শাখা ব্যবস্থাপক। একটা ব্যাংকের কথাই আমি যদি ধরি, একটা ব্যাংকের সাপোজ বাংলাদেশ কৃষি ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংকের হেড অফিস হচ্ছে ঢাকা। এই ঢাকার কৃষি ব্যাংকের একটা পরিচালনা পর্ষদ থাকে, সেখানে একটা সিদ্ধান্ত হয়। তারপরে ওই অফিসেই অর্থাৎ মধ্যস্থলের ব্যবস্থাপনা আছে, সেখানে ডিজিএম আছে, এজিএম আছে, তারপরে অন্য অন্য যে যারা আছে তারাও ওখানে ওগুলো পদক্ষেপ নেয় যে কোন কোন শাখায় কীভাবে পদক্ষেপ নেওয়া যায়, এবং এইগুলা তারা করে। এইগুলা বাস্তবে প্রয়োগ করে কারা? যারা শাখা ব্যবস্থাপক। এই যে ভাটোয় একটা ব্যাংক আছে বা ঝিনাইদহে একটা ব্যাংক আছে, এরা বাস্তবে প্রয়োগ করে থাকে। তো এই নিম্ন স্তরের ব্যবস্থাপনায় তাহলে আসছে কি শাখা ব্যবস্থাপক, সহকারী ব্যবস্থাপক, তারপরে থাকে হচ্ছে যে সুপারভাইজার, ফোরম্যান, আর আছে অফিস সহায়ক। এরা হচ্ছে যে কি এরা আছে নিম্ন স্তরের ব্যবস্থাপনা। তো আমি উচ্চ স্তর, মধ্য স্তর এবং নিম্ন স্তরের ব্যবস্থাপনা সম্বন্ধে আলোচনা করলাম। এবার আসছে ব্যবস্থাপনা একটি কি পেশা? ব্যবস্থাপনা কি একটি পেশা?
এ সম্বন্ধে জানার আগে আমাদের প্রথমে জানতে হবে যে ব্যবস্থাপনা কি আর পেশা কি। শিক্ষার্থীরা, এর আগে তোমরা জেনেছো যে ব্যবস্থাপনা কাকে বলে, অর্থাৎ নির্দিষ্ট লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে একজন ব্যবস্থাপক পরিকল্পনা থেকে শুরু করে নিয়ন্ত্রণ পর্যন্ত যে সকল কার্যাবলী সম্পাদন করেন তাই হচ্ছে ব্যবস্থাপনা। আর পেশাটা কি? পেশাটা হচ্ছে যে কোনো বিষয়ে ডিগ্রি, প্রশিক্ষণ ও বিশেষ জ্ঞান অর্জনের মাধ্যমে যে অর্থ উপার্জন করা হয়, এটা হচ্ছে পেশা। তাহলে কি, কোনো বিষয়ে ডিগ্রি, তারপর প্রশিক্ষণ, তাহলে ডিগ্রি থাকতে হবে, প্রশিক্ষণ থাকতে হবে এবং বিশেষ জ্ঞান থাকতে হবে। এই ডিগ্রি, প্রশিক্ষণ এবং বিশেষ জ্ঞান নিয়ে বৈধ উপায়, অর্থাৎ অবৈধ হলে হবে না, বৈধ উপায়ে অর্থ উপার্জন করাকে পেশা বলা হয়। যেমন একজন ডাক্তার, এই ডাক্তারকে পেশা বলা হয়। একজন ইঞ্জিনিয়ার, একজন শিক্ষক পেশা বলা হয়। কেন বলা হয়? একজন ডাক্তার হতে হলে সে ডাক্তার হতে পারবে না, ডাক্তার হতে হলে তাকে অবশ্যই এমবিবিএস ডিগ্রি তার থাকতে হবে। আমি তোমাদের জ্ঞাতার্থে আর একটা কথা বলি, সেটা হচ্ছে বাংলাদেশ সরকার কিন্তু একটা নিয়ম করে দিয়েছে, সেটা হচ্ছে যে এমবিবিএস ডিগ্রি ব্যতীত কারোর নামের পূর্বে ডাক্তার বসানো যাবে না। এটা সম্পূর্ণ অনিয়ম এবং অবৈধ। এই যে গ্রাম অঞ্চলে বা বিভিন্ন জায়গায়, বিভিন্ন ডিসপেন্সারি, ফার্মেসিতে যারা থাকে হাতুড়ে ডাক্তার, এরা নামের আগে অনেকে দেখি যে ডাক্তার শব্দটা উল্লেখ করে, এটা কখনোই করা যাবে না। তো একজন ডাক্তার, একজন চিকিৎসক হতে হলে তাকে অবশ্যই এমবিবিএস ডিগ্রি অধিকারী হতে হবে। একজন ইঞ্জিনিয়ার হতে হলে তাকে ইঞ্জিনিয়ারিংয়ে পড়ালেখা করতে হবে। একজন শিক্ষক হতে হলে তোমরা দেখবা যে আমাদের কলেজের যে শিক্ষকগুলো আছে তারা কিন্তু স্পেসিফিক একটা বিষয়ের উপরে কিন্তু শিক্ষা দিয়ে থাকে। আমি ম্যানেজমেন্ট পড়াচ্ছি, কেউ অ্যাকাউন্টিং পড়াচ্ছে, কেউ ফিনান্স পড়াচ্ছে, কেউ হচ্ছে যে পদার্থবিজ্ঞান পড়াচ্ছে, কিন্তু পদার্থবিজ্ঞান যে পড়াচ্ছে সে কিন্তু ম্যানেজমেন্ট পড়াতে পারছে না। এই জন্য কি আমরা হচ্ছে যে বিশেষ বিষয়ে ডিগ্রি এবং বিশেষ জ্ঞান অর্জন করে নিয়েছি, এই জ্ঞানটাই আমরা প্রয়োগ করে থাকি। এটা হচ্ছে যে পেশা। তাহলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, উকিল, এরা পেশা। তাহলে একজন যে ড্রাইভার, ভ্যান চালক বা দিনমজুর বা একজন রাজমিস্ত্রি, এদেরকে কি বলা হবে? আমরা অনেক সময় পেশাকে গুলিয়ে ফেলি। এদের কাজকে বৃত্তি বলা হয়। বৃত্তি সংজ্ঞাটা হচ্ছে যে কোনো বিশেষ বিষয়ে, অর্থাৎ ডিগ্রি এবং কোনো বিশেষ জ্ঞান ছাড়াই কোনো রকম প্রশিক্ষণ নিয়ে যে কাজ, প্রশিক্ষণ নিয়ে বৈধ উপায়ে যে টাকা উপার্জন করা হয় তাকেই বৃত্তি বলা হয়। তাহলে পেশায় কি থাকতে হবে? পেশায় থাকতে হবে ডিগ্রি এবং বিশেষ বিষয়ে জ্ঞান। আর হচ্ছে যে বৃত্তিতে থাকছে শুধু প্রশিক্ষণ, অর্থাৎ পেশা এবং বৃত্তির মধ্যে একটা মিল আছে, সেটা হচ্ছে প্রশিক্ষণ। যেমন একজন ড্রাইভার কিন্তু একটু প্রশিক্ষণ নিয়ে সে কিন্তু ড্রাইভিং করতে পারছে, ড্রাইভিংয়ের মাধ্যমে সে টাকা পয়সা উপার্জন করতে পারছে। একজন রাজমিস্ত্রি সেও কিন্তু হচ্ছে যে একটু প্রশিক্ষণ নিয়ে ইট গাঁথতে পারছে, অর্থাৎ ভবন নির্মাণ করতে পারছে। তো এখন ব্যবস্থাপনা একটি পেশা। এখন পেশা হতে হলে অর্থাৎ কাকে পেশা বলা যায় এবং কাকে পেশাদার বলা যায়, সে বিষয়ে এই বৈশিষ্ট্যগুলো পরিলক্ষিত হয়। অর্থাৎ তার মধ্যে একটি কাজের মধ্যে যদি এই বৈশিষ্ট্য থাকে, অর্থাৎ এই বৈশিষ্ট্য ছাড়া যদি ওই কাজ করা সম্ভব না হয় তাহলে তাকে পেশা বলা হয়। তো বৈশিষ্ট্যগুলো হচ্ছে বিশেষ জ্ঞান। অবশ্যই পেশা হতে হলে বিশেষ জ্ঞান থাকতে হবে। উকিল হতে হলে তার আইন বিষয়ে পড়ালেখা করতে হবে। তারপর আনুষ্ঠানিক পরীক্ষায় অবশ্যই উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ বাংলাদেশ সরকারের বা কোনো দেশের সরকারের যে কারিকুলাম আছে সেই কারিকুলাম অনুযায়ী অবশ্যই উত্তীর্ণ হতে হবে।
তো এরপরে আসছে কি ব্যবহারিক প্রয়োগ। কারিকুলাম অনুযায়ী যা শেখা হয়, অর্থাৎ কারিকুলাম যেমন আছে MBBS একটা কারিকুলাম আছে 5 ইয়ার্সের 5 বছরের, সেই কারিকুলাম অনুযায়ী সেই 5 বছর তারা পড়ালেখা করে 5 বছর পড়ালেখা করে সেটা বাস্তবে কিন্তু তারা প্রয়োগ করে। এটা হচ্ছে যে ব্যবহারিক প্রয়োগ। একজন উকিল বাস্তবে প্রয়োগ করে, একজন শিক্ষক বাস্তবে প্রয়োগ করতেছে, এটা হচ্ছে যে ব্যবহারিক প্রয়োগ। এর পাশে নীতি জ্ঞান, অবশ্যই নীতি জ্ঞান থাকতে হবে। যে কোনো পেশায় নীতি জ্ঞান থাকতে, নীতি বহির্ভূত কোনো কিছুই পেশা বলে গণ্য হবে না। তারপর আসছে আইন বা কার্যবিধি অনুযায়ী কার্য সম্পাদন করতে। অবশ্যই যে যে প্রতিষ্ঠানে চাকরি করে বা যে যে পেশায় আছে তার একটা আইন আছে এবং তার কার্যবিধি আছে, সেই কার্যবিধির মধ্য থেকে কার্য সম্পাদন করতে হবে, তা না হলে তাকে পেশা বলা যাবে না। তারপরে কি সামাজিক দায়িত্ব পালন। এই পেশার মধ্যে কিভাবে সামাজিক দায়িত্ব পালন করা যায় সে বিষয়ে তাকে উদ্যোগী হতে হবে। তারপরে সাফল্য অর্জনের প্রচেষ্টা। অবশ্যই একজন পেশাদারকে তাকে সাফল্য অর্জনের চেষ্টা করতে। যেমন একজন ডাক্তারের কাছে যদি রোগী যাওয়া হয়, সে সর্বদা চেষ্টা করবে যে কিভাবে আমার এই রোগীকে ভালো করা যায়, কিভাবে সুস্থ করা যায়। একজন আইনজীবী অর্থাৎ উকিলের কাছে গেলে কিভাবে আমার মক্কেলকে পাস আছে যে সাকসেস করা যায়, এটা হচ্ছে যে পেশা। তো অ্যাকচুয়ালি পেশার কোনো নির্দিষ্ট কারিকুলামের মধ্যে মানে অর্থাৎ ব্যবস্থাপনা যে পেশাটা আছে, ব্যবস্থাপনার নির্দিষ্ট কোনো কারিকুলামের মধ্যে অন্তর্ভুক্ত নেই যে এই কারিকুলামটা পড়লেই সে আছে যে ব্যবস্থাপক হতে পারবে। তো আমাদের দেশে ব্যবস্থাপনার মধ্যে এই যেই বৈশিষ্ট্যগুলো আছে সবগুলো কিন্তু পরিলক্ষিত হয় না। এই পরিলক্ষিত না হওয়ার কারণে আমাদের দেশে ব্যবস্থাপনাকে পুরোপুরি কিন্তু পেশা বলা যায় না। তবে ইউরোপ আমেরিকার যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো পুরোপুরি পরিলক্ষিত হয় বিধায় ওই সকল দেশগুলোতে ব্যবস্থাপনাকে একটি পেশা বলা হয়। কিন্তু বর্তমানে আমাদের এই বিশ্বায়নের যুগে এবং মুক্তবাজার অর্থনীতিতে পেশাদার ব্যবস্থাপক ছাড়া একজন দক্ষ ব্যবস্থাপক হতে পারে না, অর্থাৎ দক্ষতার সাথে প্রতিষ্ঠান পরিচালনা করতে পারে না। সেই জন্য আমাদের দেশে অর্থাৎ বাংলাদেশ সরকার এই ব্যবস্থাপনা পেশাকে উন্নয়ন করার জন্য বিভিন্ন ইউনিভার্সিটিতে যেমন বিবিএ, তারপরে IBA, তারপরে BM, তারপরে BIM, তারপরে নিপা, এরপরে ICMAB, ইউনিভার্সিটিগুলোতে ICMAB। এছাড়া আরও কিছু ইনস্টিটিউশন আছে। তো এই ইনস্টিটিউশনগুলো হচ্ছে যে বিবিএটা ডিগ্রি, বিবিএটা হবে না, এটা ডিগ্রি। এই ইনস্টিটিউশনগুলো আছে। যেমন IBA, ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এখানে ব্যবস্থাপনা বিষয়ে শিক্ষা দেওয়া হয়, এখানে প্রফেশনাল ডিগ্রি অর্জন করা হয়। তারপরে BIBM, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্টকে ভালোভাবে দক্ষতার সাথে পরিচালনা করার জন্য BIBM আছে। তারপরে BIM, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, যেটা ধানমন্ডিতে অবস্থিত। তারপরে আসছে নিপা আছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। তারপর আছে ICMAB, ইনস্টিটিউট অফ কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অফ বাংলাদেশ, অর্থাৎ কস্ট ম্যানেজমেন্টের উপরে বিশেষ ডিগ্রি দেওয়া হয়, CA ডিগ্রি দেওয়া হয়। এগুলো হচ্ছে যে বাংলাদেশের ব্যবস্থাপনা দক্ষতা অর্জনের জন্য এবং ব্যবস্থাপনা উন্নয়নের জন্য এই প্রতিষ্ঠানগুলো আছে। তো আমাদের এই প্রতিষ্ঠানগুলো থেকে যারা ব্যবস্থাপনা বিষয়ে শিক্ষা নেয় তারা খুব দক্ষতার সাথে এবং খুব পেশাদারিত্বের সাথে তারা প্রতিষ্ঠান পরিচালনা করে থাকে। তো শিক্ষার্থীরা, আমরা ব্যবস্থাপনা কি একটি পেশা এ বিষয়ে সার সংক্ষেপে বলা যায়, ব্যবস্থাপনা অবশ্যই একটি পেশা। তবে ব্যবস্থাপনা একটি পেশা হতে হলে, যে কোনো বিষয়ে একটি পেশা হতে হলে সেটা হচ্ছে অবশ্যই এই বৈশিষ্ট্যগুলো থাকতে হবে। এই বৈশিষ্ট্য যদি না থাকে তাহলে তাকে পুরোপুরি পেশা হিসেবে গণ্য করা যাবে না। এখন এরপরে আমি আসবো ব্যবস্থাপনার সর্বজনীনতা, অর্থাৎ ম্যানেজমেন্ট ইজ ইউনিভার্সাল। ব্যবস্থাপনা সর্বজনীন। আজ থেকে 2500 বছর
সরি খ্রিস্টপূর্ব 2500 বছর পূর্বে সক্রেটিস একটা কথা বলে গেছেন, সেটা হচ্ছে যে ম্যানেজমেন্ট ইজ ইউনিভার্সাল। ম্যানেজমেন্ট ইজ ইউনিভার্সাল, ব্যবস্থাপনা সর্বজনীন। ব্যবস্থাপনা সর্বজনীন কথার অর্থ হচ্ছে যে কোনো মতানৈক্য ছাড়াই সর্বক্ষেত্রে, সর্ব জায়গায় এবং সবসময় গ্রহণযোগ্য এবং স্বীকৃত এমন কিছুকে সর্বজনীন বলে। তো সেক্ষেত্রে ব্যবস্থাপনা কিন্তু সর্বজনীন। আমি প্রথম ক্লাসে তোমাদের এই বিষয়ে দ্বিতীয় ক্লাসে এই বিষয়ে আলোচনা করছিলাম, সে ব্যবস্থাপনার উৎপত্তি। সেটা হচ্ছে যে ব্যবস্থাপনা কিন্তু আদিম যুগের যখন মানুষ দলবদ্ধভাবে বসবাস করা শুরু করলো তখন থেকেই কিন্তু ব্যবস্থাপনার উৎপত্তি শুরু হয়েছে। ব্যবস্থাপনা কিন্তু একটি পরিবার থেকে, যেটা বলেছে আছে যে ইতালীয় ম্যানেজমেন্ট ব্যবস্থাপনার ধারণায় আমি আলোচনা করছিলাম যে ব্যবস্থাপনার ধারণা সেটা হচ্ছে যে ইতালীয় শব্দে যে ম্যানেজার ম্যানেজার হচ্ছে যে পরিবার পরিচালনা করা, অর্থাৎ পরিবার পরিচালনা থেকে শুরু করে একটা সরকার পর্যন্ত সকল ক্ষেত্রে ব্যবস্থাপনা জড়িত। কোনো জায়গায় ব্যবস্থাপনা ছাড়া কোথাও সাফল্য অর্জন করা সম্ভব না। একটা পরিবারে যদি সুন্দর ব্যবস্থাপনা না থাকে তাহলে কিন্তু সেই পরিবার উন্নতি লাভ করতে পারে না। একটা ব্যবসা প্রতিষ্ঠানে যদি ভালো ব্যবস্থাপনা না থাকে তাহলে সেই ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু উন্নতি লাভ করতে পারে না। একটা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রেই যদি ভালো ব্যবস্থাপনা না থাকে সেই প্রতিষ্ঠান কখনোই ডেভেলপ করতে পারে না। ঠিক এই জন্য ব্যবস্থাপনা হচ্ছে যে সর্বজনীন, ব্যবস্থাপনা সব জায়গায় এবং সকল ক্ষেত্রে সব জায়গায় প্রয়োগযোগ্য, তাই ব্যবস্থাপনাকে সর্বজনীন বলা হয়। তো শিক্ষার্থীরা, আমার প্রথম অধ্যায় ক্লাস কিন্তু আজকে শেষ হলো। তোমরা প্রথম দিকে যে ব্যবস্থাপনার ধারণা, তারপরে ব্যবস্থাপনার আমি গুরুত্ব নিয়ে আলোচনা করছিলাম, এরপরে ব্যবস্থাপনার উৎপত্তি ও ক্রমবিকাশ এবং ব্যবস্থাপনার কার্যাবলী নিয়ে আলোচনা করছি, এবং আজকে ব্যবস্থাপনার বিভিন্ন স্তর, ব্যবস্থাপনা কি একটি পেশা এবং ব্যবস্থাপনার সর্বজনীনতা বিষয়ে আলোচনা করলাম। তো তোমরা ক্লাসটি ভালো মনোযোগ সহকারে দেখবে এবং বুঝবে, এবং বুঝতে না পারলে আমাকে কমেন্টস অথবা আমাকে ফোন করতে পারো। প্লাস বই আছে সেখানেও তোমরা একটু দেখে মিলে নিতে পারো। আর সবাই ভালো থাকবে। বাংলাদেশ সরকারের স্বাস্থ্যবিধি অনুযায়ী অর্থাৎ স্বাস্থ্যবিধিটা মেনে চলার চেষ্টা করবে, এবং পরবর্তী ক্লাসে দেখা হবে এই আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।